হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এটেক। আর আজকে তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ 20টি বেসিক ইম্পর্টেন্ট কোশ্চেন্স। খুবই গুরুত্বপূর্ণ ইউলিসিস কবিতাতে এই কোশ্চেনগুলি আমি নিয়ে এসেছি, যেটি লেখা হয়েছে আলফ্রেড লর্ড টেনিসনের। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এই কবিতাটি তোমাদের রয়েছে, যেটি খুবই ইন্টারেস্টিং। এবং এই বেসিক যদি তুমি এমসিকিউগুলি না করো তাহলে তোমার বেসিক ধারণাটি ক্লিয়ার হবে না, এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি পুরোপুরি করো এবং এই নোটটি করে নিও। আর গাইস, আমি দাবি করে বলছি যে ইউলিসিসের আমি প্রতিটি এমসিকিউ এর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, আর তোমাদেরকে সাহায্য করব যাতে পরীক্ষায় তোমরা 40 নাম্বার তুলতে পারো। তাই গাইস, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো বেশি দেরি না করে শুরু করি। এই প্রথম আমরা কোশ্চেন দেখছি, হু ইজ টেলিমেকাস ইন দ্য পোয়েম? হু ইজ টেলিমেকাস? আমি দেখো এখানে বাংলা মানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এই কবিতায় টেলিমেকাস কে? টেলিমেকাস কি ইউলিসিসের ভাই ছিল, ব্রাদার ছিল? না, টেলিমেকাস ছিল ইউলিসিসের সন। ইয়েস, ইউলিসিসের পুত্রের নাম ছিল টেলিমেকাস, যিনি হবেন পরবর্তী ইথাকার রাজা। মনে আছে? চলো নেক্সট গাইস, আমরা চলে আসি 2 নম্বর কোশ্চেনে। যারা যারা ইউলিসিসের আমাদের অ্যানিমেটেড ভিডিওগুলি দেখোনি তাদেরকে আমি প্রার্থনা করছি এবং রিকোয়েস্ট করছি যে যাও তোমরা সেই ভিডিওটি দেখো, তোমাদের অ্যানিমেটেড ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে। লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকেও দেখতে পারো। চলো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউলিসিসেস ওয়াইফ ইন গ্রিক মাইথোলজি? গ্রিক পুরাণে ইউলিসিসের বউয়ের নাম, স্ত্রীর নাম কি ছিল? হেলেন ছিল? না, হেলেন সেই মহিলাটি ছিল স্পার্টার রানী, যার ফলে ট্রয় ওয়ারটি ঘটেছিল। মানে সেই স্পার্টা থেকে পালিয়ে চলে গিয়েছিল ট্রয়ে প্রিন্সের সাথে, প্রিন্স প্যারিসের সাথে। তারপর তো ট্রয়ের যুদ্ধ লাগলো। তো হেলেন তো আমাদের ইউলিসিসের বউ ছিল না, সার্সিও ছিলেন না, অ্যাথেনাও ছিল না, ছিল হচ্ছে পেনেলোপি। ওকে গাইস, মনে রাখতে হবে যে ইউলিসিসের বউয়ের নাম ছিল, মানে স্ত্রীর নাম ছিল পেনেলোপি। ওকে গাইস, এরপরে আমরা দেখে নিচ্ছি আমাদের এসবিআই টেক মক টেস্ট টপার্সদের। আচ্ছা, যারা আমার অনলাইন টপার্স কোর্সে রয়েছে তারা এখানে তুমি টপার্সদের নাম দেখতে পাচ্ছ, যারা রয়েছে জয়িতা দাস, আয়তা সোরেন, অর্পিতা গোড়াও অ্যান্ড কিরণ শ, তারপরে বংশী, তারপরে হেমন্ত কুমার রয়েছে, সুমিত মাহাতো, এসকে মেহবুব এবং মিলন রয়েছে, আর প্রীতি সাহা রয়েছে। এরা হচ্ছে আমার সেই 100 জন অনলাইন টপার্স কোচিং ক্লাসে যে স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে টপার্স। এই কজন এই পরীক্ষাতে খুব ভালো নম্বর করেছে মক টেস্টে, যেটি ছিল আমাদের ইউলিসিসের ওপরে। গাইস, তুমিও যদি এরকম মক টেস্ট ডেইলি দিতে চাও এবং তুমিও যদি চাও আমাদের এই জার্নিতে জয়েন হতে, যেখানে তোমাকে আমি 1-to-1 কানেকশানে সাহায্য করব যে কী করে 40-তে 40 নম্বর তুলতে হবে ইংলিশে, এবং তোমার পুরো স্কুলের মধ্যে যেন তোমার নাম ছড়িয়ে যায়, তবে গাইস তুমি জয়েন করতে পারো এসবিআর অনলাইন টপার্স কোচিং ক্লাসেস, যেটি শুধুমাত্র পেয়ে যাচ্ছ 50 টাকা প্রতি মাসে। ঠিক আছে, শুধুমাত্র 50 টাকা প্রতি মাসে পে করে তুমি পেয়ে যাচ্ছ ডেইলি মক টেস্ট, এবং তার সাথে থাকছে কমিক বুক টেক্সট পিডিএফগুলি, অর্থাৎ তুমি যে টেক্সট বুকের পড়াগুলি কমিক বুক রূপে পাচ্ছ। এর সাথেও তোমার কি থাকছে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন্সের এই পিডিএফগুলি তুমি পেয়ে যাচ্ছ উত্তর সহ, এবং টেক্সট বইয়ের যে পড়াগুলি সেগুলি মানে তুমি পেয়ে যাচ্ছ। আর এর সাথেও তুমি আমার সাথে 1-to-1 কানেকশনে থাকছো। তোমার যদি কোনো পড়াতে প্রবলেম হচ্ছে, আমি পার্সোনালি তোমাদের হেল্প করব। চলো গাইস, বেশি দেরি না করে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা এই কোর্সটি নিলে বিফলে যাবে না, তোমাদের সাকসেস নিয়ে আসতে আমি নিজে সাহায্য করব। টেক্সট বুক, কমিক, পিডিএফ, মক টেস্ট, স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার ক্লাসেস। ইয়েস, গ্রামার ক্লাসেসও থাকছে উইকলি 3 days লাইভ, যেখানে আমার সঙ্গে তোমার কথা হবে এবং তুমি আমার সঙ্গে কথা বলে তোমার ডাউটসগুলি ক্লিয়ার করতে পারবে, এবং তোমার গ্রামার ক্লাসেসগুলি তুমি আরও স্ট্রং করতে পারবে। চলো, টেনিসন এই ইউলিসিস কেন লিখেছিলেন? কোন ঘটনার অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন? এটি কি গ্রিস ভ্রমণ? একদমই না। তার বন্ধু আর্থার হালামের মৃত্যুর পর? নো। দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন? নো। এ সি ভয়েস? নো। অ্যাকচুয়ালি গাইজ, আমি বি নাম্বারটি এখানে মিস করেছি, যে তার বন্ধু যখন আর্থার হ্যালাম যখন মারা যায়, তখন তিনি তার পরে এই কাহিনীটি লিখেছিলেন, ইউলিসিসের কাহিনীটি। ঠিক আছে, এটি আমাদের কাহিনীতে প্রথমেই বলা রয়েছে। ওকে, কাহিনীতে মানে বলতে গেলে তোমরা যদি এইটির ভালো মতো ব্যাক স্টোরি পড়ে দেখো, ইউলিসিস কবিতাটি ব্যাক স্টোরিতে কিন্তু লেখা রয়েছে যে তার ফ্রেন্ড এই যে আর্থার হ্যালামের মৃত্যুর পরেই কিন্তু তিনি লিখেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। তার বন্ধুর নামটা হচ্ছে আর্থার হ্যালাম। ওকে, আর্থার হ্যালামের
সেই মৃত্যুর পরে তিনি লিখেছিলেন ইউলিসিস কবিতাটি। চলো এরপরে আমরা আসছি, দ্য পোয়েম ইউলিসিস ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ, কীভাবে লেখা হয়েছে, কবিতাটি কী ধরনের, ড্রামাটিক মনোলগ, সনেট? সনেট তো একদমই না। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, 14 লাইনের কবিতা তো না। এলিজি না, শোকগাথা নয়, মানে ইউলিসিসের প্রতি দুঃখ তিনি দেখাননি। আর ব্যালেট, ব্যালেট মানে গাথা, যেগুলি মহান মানুষদের যে ব্যালেট গাথাগুলি থাকে সেগুলো কথা বলা হয়েছে, মানে আমি তার প্রশংসা করছি, তার ব্যাপারে গান গাইছি, সেগুলোকে বলা হয় ব্যালেট। না, এখানে বলা হয়েছে এটি হচ্ছে ড্রামাটিক মনোলগ, মানে ইউলিসিস তার মনের কথা এই পুরো কবিতাতে একাই বলে গেছেন, তাই একে বলা গেছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ বলতে যেই কবিতাতে শুধুমাত্র একটি পার্সন বলতে থাকে, মানে একজন বক্তা থাকে। চলো এরপরে 5 নম্বরে আসছি, যে ইউলিসিস ফেলস ট্র্যাপড ইন। ইউলিসিস কেন নিজেকে আটকে পড়েছে, মানে নিজে আটকে পড়েছে এরকম ফিল করছিল, কেন, কোন জিনিসে সে নিজেকে আটকা ফিল করেছিল? প্রেমে না, ভয়ে না, নিষ্ক্রিয়তা। ওকে, নিষ্ক্রিয়তা হবে আসল অ্যান্সার। মানে হচ্ছে সে যখন রাজ্যে ফিরেছিল ইথাকাতে, তখন সে কিন্তু রাজগদ্দিতে বসে, অর্থাৎ রাজা হওয়ার পর সে আর কোনো কাজ করতে পারছিল না, মানে সে যুদ্ধ লড়তে পারছিল না, কোনো যাত্রায় যেতে পারছিল না, কারণ সে সেই সিংহাসনে বাধা পড়ে গেছিল, মানে রাজা হয়ে তাকে প্রতিদিন বসতে হতো। তাই আইডিয়ালনেসটি হবে আসল অ্যান্সার। এখানে আরেকটি জিনিস বলে দিই, আইডিয়াল কিন্তু 2 ধরনের স্পেলিং হয়। একটি এই আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, আর এই আইডিয়াল মানে হচ্ছে অলসতা বা নিষ্ক্রিয়তা। ওকে, IDLE মানে হচ্ছে অলসতা বা নিষ্ক্রিয়তা। ওকে, চলো গাইস এরপরে আমি চলে আসি 6 নম্বরে। তোমাদের আশা করছি প্রতিটি ভালো মতো বুঝিয়ে দিতে পারছি এমসিকিউ। এখানে বলছে রিংিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। এখানে ঝড়ো ট্রয়ের মাঠ বলতে কি বোঝানো হয়েছে? একটি ঝড়ের কথা? না, অ্যাকচুয়ালি ইউলিসিসের শৈশব, চাইল্ডহুড? নো। দ্য ট্রোজান ওয়ার? ইয়েস, সেই ট্রয়ের যুদ্ধের কথা বলা হয়েছে। ঠিক আছে, সেই যে ঝড়ো মাঠ বলতে, ট্রয়ের ঝড়ো মাঠ বলতে যুদ্ধের যে ঝড় চলছিল সেখানে, সেই ট্রোজান ওয়ারের কথা বলা হয়েছে। উৎসব তো একদমই হতে পারে না, কারণ তারা ট্রয় উৎসব করতে যায়নি, গেছিল যুদ্ধ করতে। টেলিমেকাস প্রতিনিধিত্ব করে। টেলিমেকাস কিসের প্রতিনিধিত্ব করে, মানে তিনি কি সিম্বলাইজ করে? টেলিমেকাস তিনি কি অ্যাডভেঞ্চার করতে চান? না, তিনি ডিউটি ও রেসপন্সিবিলিটি, গ্রিড নাকি লেজিনেস, এই দুটো তো একদমই হবে না। টেলিমেকাস খুবই দায়িত্বপূর্ণ একজন ছেলে ছিলেন এবং আমাদের ইউলিসিস তার উপরে গর্ব করত, তাই এটি হবে ডিউটি অ্যান্ড রেসপন্সিবল। ওকে, রেসপন্সিবিলিটি, কারণ টেলিমেকাস একজন আদর্শ রাজা হবেন বলেছিলেন আমাদের ইউলিসিস। তো বি নাম্বারটি হয়ে গেল আমাদের অ্যান্সার। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ, সেন্ট্রাল থিম কি, ওদের মূল থিম কি? রিটায়ারমেন্ট, মানে সে কি অবসর নিতে চেয়েছিল? না। যুদ্ধ? না। ফ্যামিলি, মানে পরিবারের প্রতি ভালোবাসা? একদমই না। লাস্টেরটা দেখি, রিলেন্টলেস পারসুইট অফ গোলস, লক্ষ্যের জন্য অবিরাম সংগ্রাম, মানে সে চেয়েছিল তার লক্ষ্যকে অ্যাচিভ করতে, মানে সে তার যাত্রাকে পূরণ করতে চাইছিল, তাই এটি হবে আসল অ্যান্সার। মানে সে সংগ্রাম করছিল আরও জ্ঞানের জন্য, ইউলিসিস আরও জ্ঞান, আরও সংগ্রাম করছিল জ্ঞানের জন্য। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু yield সোর্স, মানে এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? যে লড়াই, খোঁজা, খুঁজে পাওয়া এবং হার না মারা। এটা দেখ কি কোন ভাবটি প্রকাশ করে? যে পরাজয়, মানে লড়াই করে কি পরাজয় এই সব আসে? খোঁজা, খুঁজে পাওয়া, হার না মানা কি পরাজয়ের প্রতীক? একদমই না। স্যাডনেস? না। দ্বিধা? না। প্রথমটাই হচ্ছে অ্যান্সার। হিরোইক স্পিরিট, মানে ইউলিসিসের এখানে হিরোইক স্পিরিটের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে তিনি লড়াই করতে চান, খুঁজতে চান এবং হার মানতে চান না। ওকে গাইস, নেক্সট আমরা চলে আসছি। দেখছো, আমরা একদমই সময় নষ্ট করব না, তোমরা নোট করে নিতে পারো ভিডিওটিকে পজ করে। ওকে, ইউলিসিসের সমুদ্রযাত্রা কিসের প্রতীক, কোন সিম্বলাইজেশন দিচ্ছে এখানে? সেটি কি পলায়ন? একদমই না। সে বাস্তব থেকে পালিয়ে যায়নি, সে আরও বাস্তবকে ভালো মতো দৃঢ়ভাবে তার করেছে, প্রতিরোধ করেছে, তার সামনা করেছে, যা বলা যায়। ডিজায়ার ফর নলেজ, তার সমুদ্রযাত্রা কি জ্ঞানের তৃষ্ণা বোঝায়? ইয়েস, এটিই হবে অ্যান্সার। মানে সে এত সমুদ্রযাত্রা করেছে, এত নগরীতে গিয়েছে যে তার অনেক জ্ঞানের তৃষ্ণা ছিল, সেখান থেকে বোঝা যায়। তিনি বারবার বলেছেন যে আমি আরও যাত্রা করতে চাই, আরও জ্ঞান অর্জন করতে চাই। এরপরে আমরা চলে আসছি 11 নম্বরে। নাম্বার 11, দ্য সেভেজ র্যাস রেফার্স টু। অসভ্য জাতি বলতে কাকে বোঝানো হয়েছে? অসভ্য জাতি বলতে এখানে ট্রোজানসদের বোঝানো হয়েছে? নো। ইউলিসিস তো ট্রয় রাজ্যে বেশি দিন থাকেননি,
তার জন্য এখানে অসভ্য জাতি বলতে তিনি না ট্রোজানসদের বলেছেন, না তিনি নাবিকদের বলেছেন। দেবতাদের তো একদমই না, দেবতাদের একদমই না, ঠিক আছে। তিনি বলেছেন এখানে পিপল অফ ইথাকা, মানে নিজের রাজ্যের মানুষদের তিনি বলেছেন অসভ্য জাতি। ওকে গাইস, এরপরে আমরা আসছি। এরপরে কি, আই এম বিকাম এ নেম মিনস ইউলিসিস, মানে আমি একটা নাম হয়ে গেছি। এটার অর্থ কি বোঝাতে চেয়েছেন? এটার অর্থ কি তাকে ভুলে যাওয়া হয়েছে, নাকি খ্যাতি ঘৃণা করেন তিনি? না, তিনি তো খ্যাতির পিছনেই ভাগতেছিলেন, খ্যাতিরই তার চাহিদা বেশি ছিল। ওয়ান্স এ নিউ নেম, নতুন নাম চান? একদমই না, তিনি বহুত কষ্টে, অনেক কষ্টে এই নামটি কামিয়েছিলেন। ইজ ফেমাস বাট ডিসকানেক্টেড, মানে হচ্ছে তিনি বিখ্যাত কিন্তু বর্তমান জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, এটাই হচ্ছে তার অর্থ, ঠিক আছে। তিনি তার নাম এবং খ্যাতি তো অনেক কামিয়েছিলেন, কিন্তু বাস্তব জীবন থেকে তিনি অনেক দূরে সরিয়ে গিয়েছিলেন, অর্থাৎ তার আর বাস্তব জীবন বাঁচার মতো কোনো ইচ্ছে ছিল না। সে বাড়িতে আর জীবন কাটাতে চাইতো না, সে সবসময় যাত্রা করতে চাইতো। ওকে গাইস, এরপরে আমরা চলে আসছি 13 নম্বরে। 13 নম্বরে রয়েছে দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড। আনট্রাভেলড ওয়ার্ল্ড বলতে কি বোঝানো হয়েছে? যে অনাবিষ্কৃত পৃথিবী বলতে কি মৃত্যু? না। আনট্রাভেলড কান্ট্রিজ নাকি পাস্ট মিস্টেক্স তো না, দুটি এখানে আছে। আননোন এক্সপিরিয়েন্স, তো অজানা দেশের কথা তিনি বলেননি, তিনি বলেছেন যেগুলো আমার কাছে অজানা জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, আমি সেগুলোকে আবার করতে চাই, মানে সেগুলোর প্রাপ্তি করতে চাই। তাই আনট্রাভেলড কান্ট্রিজ তো একদমই হবে না, ঠিক আছে, এটি হয়ে যাচ্ছে আননোন এক্সপিরিয়েন্সেস। ওকে গাইস, চলে আসছি 14 নম্বরে। দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য ভিক্টোরিয়ান আইডিয়াল অফ, মানে কি ধরনের ভিক্টোরিয়ান যুগের কোন আদর্শকে প্রতিফলিত করেছে এই পোয়েমের মধ্যে? চলো, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ? একদমই না, তখন শিল্প বলতে এইসব জিনিস ছিল না। তবে রিলিজিয়াস, ধর্মীয় বিশ্বাস? না। রেস্টলেস অ্যাম্বিশন? ইয়েস, মানে অস্থির উচ্চাকাঙ্ক্ষা, মানে কখনো যে বসে থাকতে চায় না, সবসময় ডেভেলপ করতে চায়, প্রগতি করতে চায়, এরকম একটি আদর্শকে এখানে দেখানো হয়েছে। ওকে গাইস, চলো গাইস নেক্সট কোশ্চেনে চলে আসছি 15। আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। 15-এ কি বলা হয়েছে? বয়সের প্রতি ইউলিসিসের মনোভাব কি? ইউলিসিসের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওল্ড এজিস কেমন? তার বয়সের প্রতি তিনি কি ভীত ছিলেন? না। নাকি বিদ্রোহী ছিলেন? বিদ্রোহী হতে পারে, দেখি আরও অ্যান্সার। জয়ফুল, আনন্দিত, মানে তিনি বয়স্ক ছিলেন, এটিতে তিনি আনন্দিত কিন্তু হননি। তিনি ইনডিফারেন্ট, উদাসীন ছিলেন, মানে তিনি কি কোনো পাত্তাই দেননি জিনিসটিকে? না, তিনি আসলে বয়সের বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছিলেন, মানে বলেছিলেন আমি বুড়ো হতে পারি, বয়স্ক হতে পারি, কিন্তু আমার মধ্যে এখনও সেই ইচ্ছাটি রয়েছে যেটি আমি যৌবনে ফিল করেছিলাম। অর্থাৎ তিনি বলেছেন যে তিনি এমন কিছু হাসিল করতে চান, এমন কিছু প্রাপ্তি করতে চান যেগুলো সারা জীবনে তিনি করেননি, এখনও তার মধ্যে সেই আগুনটি রয়েছে। গাইস, এরপরে আমরা 16 নম্বরে চলে আসছি। গ্রে স্পিরিট বলতে কি বোঝানো হয়েছে? ধূসর আত্মা? এটিকে টেলিমেকাসকে? না। সমুদ্রকেও না, ভূতকেও না। এটি বলা হয়েছে ইউলিসিসের নিজের যে বুড়ো বয়সকে বোঝানো হয়েছে। গাইস, বুঝলে? তবে মনে রাখবে গ্রে স্পিরিট বলতে তার বুড়ো বয়সকে বোঝানো হয়েছে। এবার হ্যাপি আইল, হ্যাপি আইল, ইসরায়েল না, এটা হ্যাপি আইল। আইল বলতে এখানে সুখ দ্বীপ বোঝানো হয়েছে। কাকে? গ্রিক প্যারাডাইস হতে পারে, কেননা ইথাকা গ্রিকে ছিল। তারপর দেখি, তারপর কি ডেঞ্জারাস আইল্যান্ড? একদমই না, সুখের দ্বীপ কি করে ডেঞ্জারাস হয়? ইথাকাস নেইবার? না, ইথাকা নেইবারের কোনো কথাই বার্তাই এই পোয়েমের মধ্যে নেই। ট্রয়, যুদ্ধের দেশ ট্রয় তো কখনো হতেই পারে না সুখের দেশ, ঠিক আছে। তাই গ্রিক প্যারাডাইসের কথাই তিনি এখানে হ্যাপি আইল বলেছেন। আসলে তিনি নিজের যে রাজ্য ইথাকা সেটিকে হ্যাপি আইল বলেছিলেন, আর বলেছিলেন সেটি তার ছেলে টেলিমেকাসকে দিয়ে যাবেন তিনি। তারপর গাইস, এরপরে আমরা আসছি নেক্সট কোশ্চেনে। পোয়েম ইজ রিটেন ইন, পোয়েমটি কিভাবে লেখা হয়েছে? এবার পোয়েমটি লেখা হয়েছে কোনো ছন্দে? না, এখানে আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, এটি লেখা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। এবার ব্ল্যাঙ্ক ভার্স কি, তারপর রাইম কি, ফ্রি ভার্স কি, এটি নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি। আমি তোমাদের জন্য ভালো মতো বুঝিয়ে দেবো কোন জিনিসটি দিয়ে কি বোঝায়, লাইক সিমিলি কি, লাইক ধরে নাও মেটাফোর কি, এটি নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি। চলো গাইস, এরপরে আমরা দেখে নিচ্ছি 19। তোমরা অনেকেই বলছো যে স্যার এগুলি পিডিএফ কেমন করে পাওয়া যাবে? গাইস, তোমাদেরকে আমি বলছি যে গাইস তোমরা নোট করে নাও, খাতার মধ্যে নোট যদি একবার করে নাও তাহলে
সেই জিনিসটি তোমাদের পরীক্ষার পর্যন্ত থেকে যাবে। আর এখন যদি তোমাদের পিডিএফ প্রোভাইড করি এবং সেটি তো যদি তোমরা জেরক্সও করে নাও, সেটি তোমাদের কোনো কাজে লাগবে না, কারণ সেখানে তোমার কোনো এফোর্টসই নেই। সেখানে তুমি জিনিসটিকে ভালো মতো বোঝো অবধি নি, ঠিক আছে? সেগুলিকে তুমি ভালো মতো যখন খাতায় ইমপ্লিমেন্ট করবে, তুমি একটি ভালো টপার্স স্টুডেন্টের মতো এগিয়ে যাবে। তাই বলছি খাতার মধ্যে নোট ডাউন করো। গাইস, আমি তোমাদেরকে তোমাদের যে খারাপ হ্যাবিটসের দিকে নিয়ে যেতে চাই না, তাই আমি পিডিএফটি প্রোভাইড করছি না। যদি তাও বেশি তোমাদের চাহিদা থাকে, সবাই যদি বেশি পিডিএফ চায় কমেন্টের মধ্যে, তাহলে আমি প্রোভাইড করে দিতে পারি। কিন্তু তোমাদের একটি ভালো সাজেশন দিলাম, যেটি তোমরা ইচ্ছে হলে নিতে পারো। যে লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার অল চলেছে, এটিতে কী বোঝানো হয়েছে? যে জীবনের পর জীবন যথেষ্ট নয়। এটিতে কী বোঝানো হয়েছে? যে লাইফ ইজ বোরিং? একদমই না। নাকি ইউলিসিস অমরত্ব চান? না, তিনি কখনো বলেননি তিনি অমরত্ব চান। তিনি বলেছেন যে হিউম্যান লাইফ খুবই ছোট আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। মানে আমাদের যে এত বড় বড় স্বপ্ন রয়েছে, ইউলিসিসের স্বপ্ন ছিল সব অনেক বড়, যে সমস্ত দেশ ঘুরে দেখা, সব কিছু জ্ঞান অর্জন করা, যেটি একটি হিউম্যান লাইফে কখনোই পসিবল না। তো তিনি এই কথাটি বলেছেন, ঠিক আছে? লাস্টের লাইনটি তো একদমই হবে না যে তিনি বাঁচতে ঘৃণা করেন, খুবই বাজে লাইন, একদমই হবে না। তারপর কি 20তে লাস্ট আমাদের কোশ্চেনটি যেটি রয়েছে গাইস, এটি দেখে নিই। টু ফলো নলেজ লাইক এ সিঙ্গিং স্টার ইউজেস, মানে ডুবে যাওয়া নক্ষত্রের মতো জ্ঞান অনুসরণ করা। বাক্যটিতে কি ধরনের মানে আমাদের ইউজ করা হয়েছে? কোন জিনিসটি ইউজ করা হয়েছে? সিমাইল মানে সিমিলি, নাকি মেটাফর, নাকি পার্সনিফিকেশন? একদমই না। পার্সনিফিকেশন মানে হচ্ছে কোনো জিনিসকে ব্যক্তিত্ব দান করা, যেমন ধরে নাও কোনো গাছকে জীবন্ত হিসেবে ধরা বা কোনো পাথরকে জীবন্ত হিসেবে ধরা, সেটাকে বলে পার্সনিফিকেশন। এটাও না, অ্যালিট্রেশনও না, ঠিক আছে? এটি নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। এটি হবে সিমিলি মানে উপমা, ঠিক আছে? এখানে যেহেতু ডুবে যাওয়া নক্ষত্রের মতো, মানে এখানে তুলনা করা হয়েছে নক্ষত্রের সঙ্গে, তো এখানে সিমিলি হলো, ঠিক আছে গাইস? তো আশা করছি তোমাদের এই বেসিক এমসিকিউগুলো ক্লিয়ার হয়ে গেল, এবং আমি এরপরে তোমাদের জন্য যে মেইন যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলি ক্লাস নিয়ে আসবো। কিন্তু তার আগে আমি কমপ্লিট করবো আমার অ্যানিমেটেড সিরিজের লিঙ্ক তোমরা এখানেই পেয়ে যাবে, এবং এমসিকিউ যখন সব ডাউনলোড মানে আপলোডেড হয়ে যাবে, মানে আমি বানিয়ে আপলোড করে নেব, এই ভিডিও শেষেই তোমরা সেগুলির লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে গাইস? তবে চলো আজকের জন্য এইটুকুই। সি ইউ সুন গাইস।